হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি সবাইকে। হঠাৎ করে আমার সকালবেলা ব্রেকফাস্টে হিসেবে ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে ইচ্ছে করতেছিল, কারণ অনেক দিন ধরে ফেসবুকে শুধু ম্যাঙ্গো স্টিকি রাইসেরই আমি ভিডিও দেখছিলাম। তাই ভাবলাম যে ওকে ট্রাই করে দেখি। এখানে আমি টেস্কো ব্র্যান্ডের একটি স্টিকি রাইস নিয়েছি, আর এটা হলো কোকোনাট মিল্ক যেটা ক্যানে পাওয়া যায় সেটা। তো রাইসটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। নর্মালি অনেক ভিডিওতে দেখেছি যে রাইসটা ওয়াশ করে হাফ অ্যান আওয়ার জন্য রেখে দেয়, বাট আমার ওই সময়টা ছিল না। তাই রাইসটাকে ওয়াশ করে এখানে আমি কোকোনাট মিল্কটা হাফ ক্যানের মতো আমি এখানে অ্যাড করব। আর রাইসের পরিমাণ একদম অল্প নিছি, শুধু আমি একাই খাবো, আর যাতে নষ্ট যাতে না হয় তাই একদম অল্পই নিছি। তারপর এখানে সুগার অ্যাড করতেছি একদম আমার পরিমাণ মতো, আমি যতটুকু সুগার খেতে পছন্দ করি। তারপরে এটাকে খুব ভালো করে একদম মিক্স করে নিয়ে অ্যারাউন্ড রাইসটা রান্না করতে সময় লেগেছে 20 to 25 মিনিটস। আর আমার কাছে মনে হয়েছে যে এই যে কোকোনাট মিল্কটা আমি ইউজ করেছি এটা এনাফ হবে না, পরে আমি এটার মধ্যে মিল্ক ইউজ করব যদি লাগে। আর এখন আমি একটু রাইসটাকে চেক করে নিব যে রাইসটা কতটুকু সিদ্ধ হয়েছে, কারণ আগে যেহেতু কখনো স্টিকি রাইস আসলে রান্না করা হয় না আমার। আর আমি ওই সাইডের দিকে লো ফ্লেমে আমি এটাকে কুক করব, আর এদিকে কোকোনাট মিল্ক যেটা আমার বাকিটা ছিল সেটা দিয়ে আমি এখন সস বানাবো। আর ওইদিকে আমি একটু মিল্ক অ্যাড করে দিলাম, কারণ রাইসটা নিচের দিক দিয়ে লেগে যাচ্ছিলো, তাই এটাকে একটু মিল্ক অ্যাড করে এটাকে মিডিয়াম টু লো হিটে এটাকে আমি কুক করতে দিয়েছি যাতে রাইসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি এক্সট্রা ভাবে এভাপোরেটেড যে মিল্কটা আছে সেটা ইউজ করেছি, কারণ আমার বাসায় কোনো কন্ডেন্স মিল্কও ছিল না, ডাবল ক্রিমও ছিল না। আর এখানে যদি ডাবল ক্রিম ইউজ করা হতো তাহলে খেতে আর একটু বেশি ইয়ামি হতো, বাট যেটা অরিজিনাল যেটা ভিডিও সেখানে কিন্তু জাস্ট কোকোনাট মিল্ক দিয়ে কিন্তু এই সসটা বানায়। আর এখন আমি এই পর্যায়ে এখানে কর্নফ্লাওয়ার আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম পানিতে, সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন এই পর্যায়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে লাগবে আর লাড়াচাড়া করতে লাগবে, তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে যেটা কর্নফ্লাওয়ারটা। আর এটাকে আমি ওয়েট করব এটাকে একদম ঘন হওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এইদিকে আমার রাইসটা কুক হয়ে গেছে, বাট ওইদিকে আমার পেটের অবস্থা পুরোটা বাজে অবস্থা হয়ে গেছে, মানে ক্ষুধায় পুরো অবস্থা খারাপ। কি কারণে যে ক্রেভিং হয়েছিল আমার সকালবেলা যে ম্যাঙ্গো স্টিকি রাইস খাবো। আর এদিকে আমি ম্যাঙ্গোটা কেটে নিচ্ছি, এটা হলো বাংলাদেশি আম। নর্মালি সুপার মার্কেটে যে আমগুলো কিনতে পাওয়া যায় না ওগুলো আমার কখনোই পছন্দ না, পাকা আমগুলো। বাট কাঁচা যে আমটা সেটা আমি অবশ্যই খাই, যখন কাঁচা থাকে যদি আমি পাই তখন আমি নিয়ে আসি, কারণ টক মিষ্টি একটা ফ্লেভার পাওয়া যায়, আমার খুব ভালো লাগে। আর এদিকে আমি সুন্দর করে কাটা ট্রাই করতেছিলাম যাতে যেভাবে সুন্দরভাবে ভিডিওতে দেখা যায় সেভাবে, বাট ওভাবে আসলে আমি কাটতে পারতেছিলাম না। আর এখন আমি একটা বাটির মধ্যে স্টিকি রাইসটা নিয়ে নেব, যেহেতু একটু সুন্দর করে প্লেটের মধ্যে সার্ভ করব। আর রাইসটাকে কিন্তু একদম চাপে চাপে ভরানো যাবে না, তা না হলে কিন্তু মানে রাইসটা বের হইতে যাবে না। বাট এই রাইসটা খুব নাইসলি করে বের হয়ে আসে, যেহেতু এখানে কোকোনাট মিল্ক ইউজ করা হয়েছিল, এটাতে জাল দেওয়ার পরে কিন্তু একটু তেল তেল ভাব ছিল। আর এদিকে ম্যাঙ্গোগুলো আমি সুন্দরভাবে রাখা ট্রাই করতেছিলাম, বাট একটু সুন্দর হয় না যেরকম ভিডিওতে দেখি। আর উপর দিক দিয়ে আমি যে সসটা বানাইছি সেটা দিয়ে দিলাম, আর এখানে ছোট ছোট করে কিউব করে ম্যাঙ্গো কেটেছিলাম সেটাও একটু নাইসলি করে দেওয়া ট্রাই করলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর এটা হলো ফাইনাল লুক, দেখতে যতটা ইয়াম লাগতেছে ট্রাস্ট মি খেতে অনেক বেশি ভালো লাগছে। পেটে ক্ষুধা ছিল মেবি এই কারণে ভালো লাগছে কিনা জানি না, বাট খেতে ভালো লাগছে। এটা টেস্টটা পুরাটা আমাদের বাংলাদেশি যে পায়েস খেতে যেমন লাগে না ওরকম লাগছে, একদম 80% আমার কাছে মনে হয়েছে যে আমি পায়েস দিয়ে ম্যাঙ্গো খাচ্ছি। আর আপনারা চাইলে এর রেসিপিটা ট্রাই করতে পারেন, খারাপ লাগবে না আপনাদের, লাইক 80% আপনাদের ভালো লাগবে সেটা আমি গ্যারান্টি। আর এদিকে আমি আমার বাসায় নতুন ফ্যামিলি মেম্বার নিয়ে আসছি, রিয়েল প্লান্ট নিয়ে আসছি। আমার এই বাসায় আমি এ পর্যন্ত কোনো রিয়েল কোনো প্লান্ট আমার বাসায় নাই, তাই ভাবলাম আমার বাসাটা যেহেতু ওপেন অনেকগুলো উইন্ডো আছে, মানে এই বাসায় তো রিয়েল প্লান্ট আসলেই দরকার। আর এই গাছটা যখন আমি নিয়ে আসতেছিলাম আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল এটার নাম কি, এটার নাম আমি নিজেও জানি না, মানে কি একটা অবস্থা। বাসায় এসে গুগলে সার্চ দিয়ে দেখলাম এই প্লান্টের নাম হলো মনস্টেরা সুইস চিজ প্লান্ট। আমি নামটা শুনে নিজেও অবাক, এটা কি ধরনের নাম। আর এটা উচ্চারণ যদি ভুল হয়ে থাকে তাহলে আমি সরি। আর এদিকে গাছটাকে আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম, পাতাগুলোর উপরে মানে ময়লা পড়ছে, তাই আমি একটা ভিজা টিস্যু দিয়ে নর্মাল টিস্যুটাকে একটু ভিজাই নিয়ে আমি পাতাগুলোকে এইভাবে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এগুলোকে 1-2 সপ্তাহ পর পরে কিন্তু পাতাগুলোকে ক্লিন করতে হয়, নাহলে কিন্তু উপরে ময়লা জমে যায়। কারণ যে কোনো জিনিসই আসলে যত্নের উপরে নির্ভর করে, এটাকে যত ভালো যত্ন করা যায় তত কিন্তু জিনিসটা সুন্দর থাকে। আর এটাকে কিভাবে রাখবো বুঝতেছিলাম না, তাই ভাবলাম যে আমি
আমার কাছে যে ওয়ান টাইম যে পেপার যে প্লেটগুলো আছে ওইটার উপরে আমি আপাতত এইভাবে রেখেছি। আর এই গাছটাকে সপ্তাহে একবারেই শুধু পানি দেওয়া যাবে। যদি এটাকে বেশি পানি দিই আমি তাহলে গাছটা আসলে মারা যাবে। তাই আমি পরিমাণ মতো পানি নিয়ে এটাকে পানি দিচ্ছিলাম। এখন গাছটাকে আমি এভাবেই রাখবো। আমি এটাকে হয়তো পরবর্তীতে এটাকে আমি চেঞ্জ করব। পরে আমার কাছে একটি বাস্কেট ছিল, বাস্কেটটার উপরে রেখেছি। তারপর দেখি যে দেখতে সুন্দর লাগতেছিল। আর এই গাছের মধ্যে দুই রকম পাতা, একটা হলো ওই যে মনস্টারের মতো একটা পাতা, আর একটা হলো হার্ট শেপের মতো। আর ওই পাশে দেখতেছেন এগুলো বের হচ্ছে, এগুলো হলো যে মনস্টারের মতোই মানে পাতাগুলো হবে। আর যেগুলো হার্ট শেপের ওগুলো নিচ থেকে ছোট থেকে আস্তে আস্তে এইভাবে বড় হবে। আর এই গাছটা বাসা আনার পর মনে হচ্ছে যে এটা একটা মনে একটা ছোট বাচ্চা, মানে ছোট বাচ্চাকে যেভাবে যত্ন করতে হয় গাছকে কিন্তু সেভাবে আসলে যত্ন করতে হয়। আর আমার এই ভিডিওটা অনেক আগেরই করা, শুধু এই ভিডিও না, এই কয়দিন ধরে যে কয়টা ভিডিও আপলোড করেছি এই 3-4 দিন ধরে, এগুলো সবগুলোই অনেক আগেরই করা। যেহেতু আমি ডেইলি ব্লগ করি না, আমি যেহেতু কোনো কিছু যদি বাসায় কিনি, কোনো কিছু নতুন কিছু আনা হয় বা কোনো রেসিপি যদি শেয়ার করি তখনই আসলে আমার ভিডিও করা থাকে আগে থেকেই। তাই ওগুলোকে এডিট করে এখন আপলোড করতেছি, কারণ বাংলাদেশের সিচুয়েশন আসলে একদমই ভালো না। এই যে মানুষগুলোকে এভাবে মেরে ফেলছে, তারা কি বেঁচে যাবে? তারা কি মনে করতেছে যে এই দুনিয়াতে বেঁচে গেল, তারা কি পরকালে বেঁচে যাবে? এগুলো তো বিচার অবশ্যই হবে। এই যে মা বাবার কোলগুলা খালি করতেছে, তাদের কান্না, এগুলো কি অভিশাপ তাদের লাগবে না? অবশ্যই লাগবে। আর আমরা যারা প্রবাসে আছি তারা আমরা একটা কাজই করতে পারি, দুহাত তুলে যাতে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আর কোনো মা বাবার কোল যাতে খালি না হয়, কারণ এই কষ্ট আসলে নেওয়ার মতো না।